এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ 5। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 134। ওভার মার্কিং হয়নি দাবি শিক্ষা বোর্ডের। ফেনীতে 150 গ্রাম প্লাবিত, পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। কক্সবাজারে র্যাবের সহায়তা। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্কে নেমে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু। অসুস্থ একজন হাসপাতালে, মোবাইল খুঁজতে গিয়ে দুর্ঘটনা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা আছি। দেয়া হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। পাশের হার 68.45%। গতবারের চেয়ে 15% কমেছে পাশের হার। আর জিপিএ 5 কমেছে 43,000। সবচেয়ে ভালো করেছে রাজশাহী এবং পাশের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 134। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। দুপুর 2টায় SMS ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আসতে শুরু করে। ঘোষণা অনুযায়ী ছিল না কোনো আনুষ্ঠানিকতা। এরপরও সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কেউ কেউ আসে স্কুলে। শিক্ষা জীবনের অন্যতম সোপান অতিক্রমের কৃতিত্বে সবার কণ্ঠে খুশির প্রকাশ। সত্যিকারের অর্থে পড়ালেখা করেছে তারাই হচ্ছে যে জিপিএ 5 বা গোল্ডেন পেয়েছে। যতটা প্রত্যাশা করেছিলাম ঠিক ততটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বিদ্যালয় প্রতিষ্ঠানটি এত ভালো এক অ্যাচিভমেন্ট পেয়েছে, আমরা সকলে খুশি। আমরা যেভাবে পরীক্ষা নিতে চেয়েছি, যেভাবে গাইড করেছি, এভাবে কাজ করেছে। আর দ্বিতীয়ত এটা বলতেই হবে, আমার শিক্ষকরা এত নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে, এটা আনবিলিভেবল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেন 1,41,033 জন। পাশের হার 72.7%। জিপিএ 5 পেয়েছেন 11,843 জন। গতবারের চেয়ে পাশের হার 10% কমলেও বেড়েছে জিপিএ 5। ছাত্রের তুলনায় বেড়েছে ছাত্রী পাশের হারও। 3 পার্বত্য জেলায় পাশের হার কমায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে দাবি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। যা চেয়েছি তা মোটামুটি অলমোস্ট পেয়েছি। এক্সপেকটেশন যা ছিল ওভাবেই নাম্বার আসছে। যখন রেজাল্ট দেখলাম তখন খুশি আলহামদুলিল্লাহ বললাম। কোডিং ডিকোডিং করতে গিয়ে পাহাড়ের দিকে যায়, তখনই আস্তে আস্তে এটা ডাউন করতে থাকে। এটা হচ্ছে পাহাড়ের অবকাঠামো, পাহাড়ের সুযোগ সুবিধা চট্টগ্রাম জেলা এবং মহানগরীর তুলনায় কম্পারেটিভলি অনেক। 11টি বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ড। ফল প্রকাশের পর শিক্ষানগরীর বিভিন্ন বিদ্যালয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এবছর পাশের হার 77.63%। যদিও গেল বছরের তুলনায় প্রায় 13% কম। জিপিএ 5 পেয়েছেন 22,327 জন। কৃতিত্ব প্রথমেই যায় হচ্ছে আম্মু আব্বুর, তারপরে হচ্ছে আমার শিক্ষক মণ্ডলী। অফকোর্স এই স্কুলে সবাই একটা ভালো রেজাল্ট নিয়ে একটা ভালো কলেজ যাব এবং এটা সবার জন্য একটা আশীর্বাদ বয়ে আনুক, এটাই আমার জন্য প্রার্থনা। ছেলের ফলাফলে অসম্ভব খুশি, আমি আশাও করিনি ও এত ভালো করতে পারবে। অনেকেই আমাকে এসে বলছে তারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে এবং সর্বমোট নাম্বার 1300-র মধ্যে 1271ও পেয়েছে। সো দিস ইজ ভেরি এনকারেজিং। গত বছরের মতো এবারও সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে। এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে 1,02,219 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছেন 70,091 জন, অর্থাৎ গত বছরের তুলনায় 4.78% কম। শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার জন্য অস্থির। কোনো রকম যদি তারা চায় যে ম্যাট্রিকটা পাশ করতে পারে, সাথে সাথে সে বিদেশ যাওয়ার জন্য যত ধরনের পন্থা আছে সেগুলো অবলম্বন করার চেষ্টা করে এবং গার্জিয়ানরাও সেই ব্যাপারে উৎসাহ যোগান। একইভাবে ফলাফলে সবচেয়ে পিছিয়েছে বরিশাল বোর্ড। পাশের হার 56.38%। এরপরই কম পাশ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। পাশের হার 58.22%। বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমান নিশ্চিত করে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান। সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেয়েদের ফলাফলের হার বেশি ভালো এবং ভালো, তুলনামূলকভাবে ভালো। প্রত্যয় দাস, এখন।
শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে ফলাফল কিছুটা অবনতি হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবং ওভার মার্কিং না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলেও মত বিশেষজ্ঞদের। উত্তরপত্র মূল্যায়নে আমাদের কাছে, আমরা যখন শিক্ষকদের সঙ্গে যারা এখানে সেখানে উত্তরপত্র নিতে আসেন, আমরা সিলেক্ট করে এখানে এসে ওনাদের উত্তরপত্র ওনাদেরকে পৌঁছে দিই হাতে। তখন ওনাদের প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। আমরা সবসময় চাই যে সব শিক্ষার্থী পাস করুক। একটা সিস্টেমে কোনো শিক্ষার্থী ফেল করা মানে কি? ফেল করা মানে হলো তার সিস্টেমটার কোনো না কোনো ঘাটতি আছে। তাহলে আজকে যদি 32% যদি ফেল করে থাকে, তাহলে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে কেন শিক্ষার্থীগুলো ফেল করছে। আমরা কিন্তু সবসময় চাবো যে সকল শিক্ষার্থী পাস করুক। তাহলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই, পরিবার থেকে, ফ্যামিলি থেকে, স্কুলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে সাপোর্টটা কিরকম হইলে শিক্ষার্থী ফেল করবে না। বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমেই ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। নদীর পানি কমলেও ফেনীর সব উপজেলায় ঢুকেছে বন্যার পানি। 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের ছলে পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলায় 8টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 20টি স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 150 গ্রামের অন্তত 1.5 লাখ মানুষ, যাদের অনেকেই যেতে শুরু করেছেন জেলার 139টি আশ্রয় কেন্দ্রে। এদিকে নোয়াখালীতেও বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে বানের পানি। এতে জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার লাখো মানুষ। পাশাপাশি পানিতে ভাসছে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম। ফসলি জমির পাশাপাশি তলিয়ে গেছে সড়ক ও ঘরবাড়ি। এদিকে মৌসুমি বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে রাজশাহী বিভাগ সহ দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলায় শুক্রবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, সার্বিক বন্যার পরিস্থিতির কোন দিকে যাচ্ছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি সকাল 7টা থেকেই আমরা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, ফেনী শহর সহ ফেনীর যে বন্যা পরিস্থিতি। আমরা এখন ফুলগাজীর যে স্থানটিতে আছি, এটি ফুলগাজীর আনন্দপুর গ্রাম। সকালে আমরা এখানে যে পানির যে স্রোত দেখেছি, সেই স্রোত থেকে এখনো এখানে পানির স্রোত বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বন্যা নদী রক্ষার যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বাঁধের 22টি স্থানে ভাঙনের ফলে নদীর পানি কমেছে, কিন্তু লোকালয়ে সেসব পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে একটার পর একটা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমাদের কাছে খবর এসছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাড়াও ইতিমধ্যে কিন্তু সদরের কয়েকটি এলাকাতে মটুবি, ফাজিলপুর, কাজিরার সব কয়েকটি এলাকায় কিন্তু সদরেও কিন্তু পানি ঢুকছে। এবং আমরা কথা বলেছি যে জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক যেটি জানিয়েছেন আমাদেরকে যে বন্যার যে পরিস্থিতি সেটি ক্রমাগত খারাপ হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা এবং শুদ্ধ খাবার বিতরণ, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে তারা কিন্তু শুরু করেছেন। সব মিলিয়ে ফেনীর যে জেলা প্রশাসক জানিয়েছেন যে 150টির বেশি কিন্তু আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, যাতে করে বন্যা যে দুর্গত রয়েছেন তাদেরকে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে রাখা যায়। 50টির বেশি আশ্রয়কেন্দ্রে এই পর্যন্ত প্রায় 8000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। ফেনীর যে ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি, এটি কিছুটা বলছেন যে স্থানীয়রা পানি কমছে, তবে ছাগলনাইয়া, সদর এবং দাগনভূঞা বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি ঢুকছে, বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ।
সরকার ৩রা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। মাগুরা সদরে পদযাত্রা করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় চলমান সংকট, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে এই কর্মসূচি বলে জানান দলটির আহ্বায়ক। বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইকে সবার কাছে পৌঁছে দিতে চায় এনসিপি। পাশাপাশি এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের আগে কোন জেলায় কি সমস্যা সে সম্পর্কে ধারণা নিচ্ছেন দলটির নেতারা। মাগুরার পর নড়াইল হয়ে যশোরে কর্মসূচি পালন করবে এনসিপি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। ভারতের ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 5:15টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে কাভার্ড ভ্যানে করে 300 কেজি আম পাঠানো হয়। প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস। সম্প্রীতির এই ধারাবাহিকতায় বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 300 কেজি আম পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিক্স নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতিনিধির কাছে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়ক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও 4 জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রবি নামে অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিবাগত রাত 12:55 শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগান থেকে আগত 4 জন আমাদের ব্লড ডেথ হিসেবে আসেন এবং আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা খুব সিরিয়াস ইনজুরি ছিল। ওনাকে আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি। টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব। দুপুরে র্যাব 15-এর পক্ষ থেকে প্রায় 100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, তেল, বিস্কুট, চিনি ও আটা সহ 14টি প্রয়োজনীয় পণ্য ছিল এ ত্রাণের তালিকায়। ত্রাণ পেয়ে খুশি জালিয়াপাড়ার মানুষ। তারা জানায়, এমন সহযোগিতা দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। টানা বৃষ্টির ফলে টেকনাফের নীলা, টেকনাফ সদর পৌরসভা, সাবরাং, সেন্ট মার্টিন ও ওয়াইকং ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দেয়। তবে গতকাল রাত থেকে বৃষ্টি কমে অধিকাংশ এলাকার পানি নেমে গেছে। তবে এখনও জালিয়াপাড়ায় পানিবন্দী প্রায় 60 থেকে 70টি পরিবার। এদের পাশে আরও সহায়তা নিয়ে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। আর মানবিক সহায়তার এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে র্যাব। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলা শহর সহ 10টি উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে রাঙামাটি পৌরসভার 9টি ওয়ার্ডের 29টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 267টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। গেল শুক্রবার থেকে রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। ভারী বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ের পাদদেশে থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে যেতেও বলা হয়। এদিকে পাহাড় ধস মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা শহর ও উপজেলা পর্যায়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সম্ভাব্য আশ্রয় কেন্দ্র হিসেবে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত হয়েছে কন্ট্রোল রুম। জেলা দুর্যোগ কমিটি পর্যাপ্ত ত্রাণ মজুত রেখেছে বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।